আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকের ক্লাসে আলোচনা করব ঢাকা বোর্ড 2025। এর পূর্ব আমরা ঢাকা বোর্ড 2025 আর একটা সমাধান করেছিলাম হিসাবের বইসমূহ। এই অধ্যায় থেকে ঢাকা বোর্ড 2025-এ 3টা অঙ্ক আসছে। এই অধ্যায়টা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। 2টা বা 3টা অঙ্ক এখান থেকে অবশ্যই আসবে। আচ্ছা, এখানে কি করতে বললো আমাকে? খ নম্বরে করতে বললো বারটার পরিমাণ নির্ণয় করো। কোন তারিখের বারটা করতে বললো? এপ্রিল 27 তারিখের লেনদেন হতে। তাহলে আমাদের নির্দিষ্ট করে দিছে 27 তারিখের লেনদেন হতে আমি বারটার পরিমাণটা বের করব। এরপরটা করতে বললো 1 তারিখের লেনদেন ব্যতীত অন্যান্য নগদ প্রাপ্তি সংশ্লিষ্ট লেনদেন দ্বারা নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো। অর্থাৎ এখানে করতে হবে আমাকে নগদ প্রাপ্তি জাবেদা। এরপরে করতে বললো 1, 5, 12, 22 ও 27 তারিখের লেনদেনগুলো নিয়ে একখানি 3 গণা নগদান বই প্রস্তুত করো। আচ্ছা, আমরা 3 গণা নগদান বই প্রস্তুত করব। আজকের ক্লাসটা আমি সম্পূর্ণ তোমাদের বুঝিয়ে দিব। ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ এই অঙ্কটা তোমরা ভালো করে বুঝে যাবা। আচ্ছা, প্রথমে কি করতে বললো? বারটার পরিমাণ নির্ণয়। 27 তারিখ কি করলো দেখি তাইলে। 27 তারিখ করলো জনাব নিলয় হতে 20,000 টাকার পাওনা 5% বারটায় আদায় করা হলো। এইটা মানে কি? তুমি মনে করো এখানে প্রতিষ্ঠানের নাম কি? মেচার্স সোনালী। এখন সোনালী এই ট্রেডার্সটা তোমার মনে করো, অর্থাৎ এই প্রতিষ্ঠান তোমার। তুমি কি করতেছো? নিলয় নামে একজন ব্যক্তি থেকে 20,000 টাকা পাইতা। পাওনা মানে পাইতা, আদায় করা হলো। আদায় করা মানে তুমি পাইছো আর কি। 1,000 টাকা পাইতা, সেই টাকাটা তুমি কোনোভাবে কি করতে পারছিল না? আদায় করতে পারছিলে না। কিন্তু তুমি যখন তাকে বললা ভাই তুই 20,000 টাকা আমাকে দিতে হবে না, সেখান থেকে 5% তুমি আমাকে না দিলেও হবে, আমার বাকি টাকাটা আমাকে দিয়ে দাও। নিল, সেটাতে রাজি হয়ে গেল মনে করো। তাহলে 20,000 টাকার মধ্যে সে 5% দিবে না, সেটাকে বলা হয় বাট্টা। যে 5% দিবে না সেটা কি? বাট্টা। আমাদের এই 5%-এর টাকা কত সেটাই বের করতে হবে। তাহলে কীভাবে বের করব? এই 20,000 টাকার উপর আমি যখন 5% হিসাব করব, যে টাকাটা আসবে সেটাই। তাহলে হিসাব করে দেখি কত আসে আমাদের। তাহলে 20,000 টাকা গুণ 5%। পার্সেন্টটা কীভাবে বের করবো? আমরা যত টাকা পাবো সেটা, অর্থাৎ 20,000 টাকা যত পার্সেন্ট বলছে সেটা গুণ দিতে হবে। গুণ কত পার্সেন্ট বলছিল? 5%। এই 5% 5 দিলাম, এরপরে এখানে পার্সেন্টেজ দিলে হয়ে যাবে। তারপর আমরা সমান চিহ্নটা টিপ দাও। কত আসে তাহলে? 1,000 টাকা। আশা করি বুঝতে পেরেছ। আর কিছু সায়েন্টিফিক ক্যালকুলেটরও বের করা যায় কীভাবে, যেগুলো তো পার্সেন্টেজ টাকা না, বিভিন্নভাবে বের করা যায়। তোমরা 20,000 গুণ 5 দিবা, বাকি 100 দিলেও বের হবে, অথবা 20,000 গুণ 5 শিফট সমান চিহ্ন দিলেও বের হবে। তাহলে আমরা বাটার পরিমাণ কত পেয়ে গেছি? 1,000 টাকা। শুধু এটা লিখে দিলে আনসার শেষ। কত সহজে 2 নম্বর আমরা পেয়ে গেছি। দেখো উত্তরটা একটু মিলে দেখি হয়েছে কিনা আমাদের। দেখো এখানে বাটার পরিমাণ নির্ণয়, বিবরণ, বিস্তারিত টাকার পরিমাণ, প্রদত্ত বাট্টা। এই বাট্টাটা কে দিছে? প্রদত্ত কেন হলো? আমি দিছি, অর্থাৎ আমি তার কাছে টাকা পাইতাম। দেখো এখানেও আছে প্রশ্নটা, 20,000 টাকা আমি পাইতাম। সেজন্য আমি যখন তাকে মাফ করে দিছি সেটার নাম হচ্ছে প্রদত্ত বাট্টা। আর আমাকে দিলে সেটা হবে প্রাপ্ত বাট্টা। কত টাকা? 20,000 টাকার উপর কয় পার্সেন্ট? 5%। 5% মানে কত আসছে? 1,000 টাকা। আশা করি বুঝতে পেরেছে সকলে। এখন আমরা দেখব এরপরের প্রশ্নটা। এরপরের প্রশ্নে কী করতে বললো? 1 তারিখের লেনদেন ব্যতীত অন্যান্য নগদ প্রাপ্তি সংশ্লিষ্ট লেনদেন দ্বারা নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো। এখন 1 তারিখ আমরা করব না, 1 তারিখ বাদ দিলাম। এরপরে কি আসতেছে? লেনদেন ব্যতীত অন্যান্য নগদ প্রাপ্তি সংশ্লিষ্ট লেনদেন দ্বারা নগদ প্রাপ্তি। নগদ প্রাপ্তি সংশ্লিষ্ট কথাটা মানে কি? যে লেনদেনগুলোর দ্বারা আমি নগদ টাকা পেয়েছি সেগুলো হিসাব করে নগদ প্রাপ্তি জাবেদা আমাকে প্রস্তুত করতে বলতেছে। এখন নগদ প্রাপ্তি জাবেদায় কোন ধরনের লেনদেনগুলো আসে এখানে কিন্তু ক্লিয়ার বলে দিয়েছে, নগদ প্রাপ্তি সংশ্লিষ্ট লেনদেন, অর্থাৎ যে লেনদেনগুলো দ্বারা আমি নগদ টাকা পেয়েছি। মনে করো তুমি তোমার সোনালী ট্রেডার্স, তোমার ব্যবসায় তুমি বসে আসো, সকাল থেকে কেউ মানুষ বাকিতে নিয়ে গেছে, কেউ নগদে দিয়ে গেছে। এগুলোর মধ্যে যেগুলো নগদ লেনদেন সেগুলো শুধুমাত্র নগদ প্রাপ্তি জাবেদায় আসবে। আরেকটা বিষয় এখানে জানতে হবে তোমাকে, নগদ প্রাপ্তি জাবেদার কলামটা কী ধরনের হয়, সেখানে কি নামে কলাম হয় সেটা তোমাকে প্রথমে জেনে নিতে হবে। চলুন আমরা দেখে আসি কি নামে আমাদের নগদ প্রাপ্তি জাবেদা হয়। নগদ প্রাপ্তি জাবেদায় কয়টা কলাম? প্রথমে থাকবে তারিখ, এরপর হচ্ছে ক্রেডিট হিসাব খাত। নগদ প্রাপ্তি করার সময় আমরা একটু জাবেদা করে ফেলবো, তাহলে অঙ্কটা আমাদের জন্য ইজি হবে। তাহলে এখানে প্রথমে কি আসবে? ক্রেডিট হিসাব খাত লিখতে হবে, অর্থাৎ জাবেদা করলে জাবেদার যে ক্রেডিট নামটা আসবে সেটা এখানে লিখব। এরপরে সূত্র, এটার কোনো কাজ নাই, এমনি কলাম রেখে রাখা। এরপরে নগদ ডেবিট।
নগদ প্রাপ্তি হলে নগদ সবসময় কি হয়, ডেবিটে হয়, সেজন্য নগদ ডেবিট। এরপর বাট্টা ডেবিট। বাট্টা ডেবিট হলো কেন, বাট্টাটা আমি কাউকে মাফ করে দিলে সেটা আমার জন্য খরচ নামে ডেবিট হয়। এরপরে আস্তে আস্তে বিক্রয় ক্রেডিট, আমরা জানি আয় হিসেবে বিক্রয়কে ক্রেডিট লিখতে হয়। এরপরে দেনাদার ক্রেডিট, দেনাদারকে যার কাছ থেকে আমি টাকা পাই সে যখন আমাকে টাকা দিয়ে দেয় সেটা কি হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে, সেজন্য দেনাদার ক্রেডিট। এরপরে অন্যান্য হিসাব ক্রেডিট করতে হবে। এখানে শুধু একমাত্র নগদটা ডেবিট হয়েছে আর বাট্টাটা ডেবিট হয়েছে, বাকি সবগুলো কি হয়েছে, ক্রেডিট হয়েছে। কেন, নগদ প্রাপ্তি যাবাদায় একমাত্র কোন লেনদেনগুলো আছে যেগুলো নগদ পেয়েছি, তাহলে নগদ পাইলে নগদটাকে ডেবিট করতেই হবে। আবার বাট্টাটাও ডেবিট। বাট্টাটা কেন, আমি কাউকে মাফ করে দিলে, মনে করো কারো কাছে আমি 20,000 টাকা পাই, তাকে বললাম যে ভাই তুই 5% বাট্টা, অর্থাৎ 1,000 টাকা তুই দিবি না আমাকে, বাকি টাকাগুলো দিবি, তাহলে আমি 1,000 টাকা যেটা মাফ করে দিছি সেটা কি হচ্ছে, আমার উল্টো খরচ হয়ে যাচ্ছে, সেজন্য সেটা খরচ হলে সেটা কী করতে হয়, ডেবিট করতে হয়। বাকি যা আসবে সবগুলোই ক্রেডিট। অন্যান্য কলামে কী লিখবো, অন্যান্য কলামে লিখবো এই নামগুলোর বাইরে যদি কোনো হিসাব আসে, এই নামগুলোর বাইরে যদি কোনো হিসাব আসে সেগুলো কোথায় গিয়ে লিখবো, আমরা অন্যান্য কলামের ঘরে গিয়ে লিখবো। আশা করি বুঝতে পেরেছো কলমটা। তাহলে এখানে কয়টা কলম হচ্ছে, 1 2 3 4 5 6 7 8টি, অর্থাৎ নগদ প্রাপ্তি যাবার 8টি কলাম হবে। এই কলামগুলো তোমাকে ফার্স্টে মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা, এখন যাই আমরা প্রথমে কি দিব, তারিখটা খুঁজবো, কোন তারিখে লেনদেনটা আসতেছে। এরপরে যাবাদা করে ক্রেডিট হিসাবটা এখানে লিখবো। এখানে কোন লেনদেন দ্বারা আমরা নগদ পাইছি সেটা দেখবো। শুধু যেগুলো নগদ টাকা পাইছি সেগুলোই কিন্তু আমরা কি করব, হিসাব করব। এখানে কত টাকা আসে দেখো তো, নগদ প্রাপ্তি কোনটাতে পেয়েছি, 1 তারিখটা আমাদের নাই করতে বললো, 1 তারিখ লেনদেন পেয়েছি, অন্যান্য নগদ প্রাপ্তি যাবত করতে বললো। তাহলে আমরা দেখবো 5 তারিখটা কি বললো, মণিহারি ক্রয়। আচ্ছা, ক্রয় করলে কি টাকা আসে নাকি চলে যায়, ক্রয় করলে টাকা চলে যায়। 500 টাকার কাগজ কলম পেন্সিল, মণিহারি মানে কাগজ কলম পেন্সিল, এগুলো আমি ব্যবসার জন্য কিনে আনলাম, সেগুলো তো আমার উল্টো টাকা গেছে। তাহলে আমরা করছি কোনটা, যেটা টাকা আসছে সেটা, তাহলে 5 তারিখও হবে না। 10 তারিখ কী বলছে দেখি, পূর্ণ বিক্রয় কত টাকা, 40,000 টাকা, যার 50% নগদে। তাহলে এইখান থেকে 50% তোমার আসবে। পূর্ণ বিক্রয় করলে কি আসে, টাকা আসে। কত টাকা বিক্রয় করছি, 40,000 টাকা, আমি 40,000 টাকার পূর্ণ বিক্রয় করছি। তার মধ্যে কয় পার্সেন্ট পাইছি নগদে, 50% নগদে পাইছি। তাহলে 40,000 টাকার 50% কত, অর্ধেক করে দাও, টোটাল 100%, তো 40,000 টাকার 50% মানে হচ্ছে 20,000 টাকা। দেখো 50%, 50 দিয়ে পার্সেন্টেজ দাও, কত আসছে, 20,000 টাকা। এই 20,000 টাকার জন্য আমি জাবাদা দিব। তাহলে এই 20,000 জন্য জাবাদা দিলে কি হয়, নগদ টাকা পাইছি, নগদান হিসাব ডেবিট, এরপরে বিক্রয় হিসাব ক্রেডিট। আচ্ছা, এটা যদি 10 তারিখের পুরো জাবাদাটা আমরা করি, জাবাদা হবে কি, নগদান হিসাব ডেবিট 20,000 টাকা, এরপর হচ্ছে 50% নগদে, তাহলে বাকি 50% কিসে আমি ধরে নিব দ্বারে, সেজন্য নগদান হিসাব ডেবিট 20,000 টাকা, প্রাপ্য হিসাব ডেবিট 20,000 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট 40,000 টাকা আমাকে লিখতে হবে। এখন আমি নগদ প্রাপ্তি জাবাদায় কত লিখব, নগদ প্রাপ্তি জাবাদায় লিখব যে টাকাটা আমি নগদ পাইছি সেই টাকাটা শুধু। তাহলে এখানে আমি লিখব শুধু 20,000 টাকা। এখানে ক্রেডিট নাম কি আসছিল, ক্রেডিট নাম আসছিল বিক্রয় হিসাব। তাহলে ক্রেডিট হিসাব খাতের জায়গায় আমি বিক্রয় হিসাব দিব, নগদের কলামে লিখব 20,000 টাকা। দেখো তো উত্তরে দিছি কিনা, দেখো এখানে আমরা প্রথমে তারিখ দিলাম 2024 সাল, এরপরে এপ্রিল 10 তারিখ। ক্রেডিট হিসাব খাতের নাম কি পাইছিলাম, বিক্রয় হিসাব। এরপরে এখানে নগদের কলামে আমি 20,000 টাকা লিখবো। এখানে বইয়ে ভুল দিছে, এটা 20,000 টাকা হবে, কারণ আমি নগদ তো ডেবিট 20,000 টাকা করতে পারবো না, আমি 50% পাইছি। তাহলে 50% কত, 20,000 টাকা আমরা তো বের করছি, এখানে 40,000 টাকাটা আমি ডেবিট করতে পারবো না, এখানে বইয়ে ভুল আছে। এরপরটা হচ্ছে এটা 20,000 টাকা নগদে। এরপর আমরা কি করব, এখানে কি নাম আসছে, বিক্রয় নামে। দেখো তো এখানে কোনো বিক্রয় নাম আছে কিনা, দেখো এখানে আছে বিক্রয় নামে, সেজন্য বিক্রয়ের কলমে গিয়ে কত টাকা লিখবো, 20,000 টাকা। 40,000 টাকা নয় কিন্তু শেষ। আশা করি আমরা এটা বুঝতে পারছো তোমরা সকলে। 10 তারিখের লেনদেনটা, অর্থাৎ ক্রেডিট হিসাব কার্ডটার নামটা দিছি। এরপর নগদের কলমে প্রত্যেকটা এন্ট্রি জাবাদা টাকা বসবে, নগদের কলমে বসালাম। এরপরে বিক্রয় নামে কোনো কলম আছে কিনা, আছে, দেখো বিক্রয় হিসেবে বিক্রয় কলমে গিয়ে বসালাম কত, 20,000 টাকা। আশা করি বুঝতে পেরেছো সকলে। এরপরটা আমরা দেখি, 10 তারিখ গেল, এরপর হচ্ছে 12 তারিখ। 12 তারিখ কী করলো,
ব্যাংক হতে অফিসের জন্য 20,000 টাকা এবং ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকাটা উত্তোলন করা হলো। আচ্ছা, আরেকটা বিষয় মনে রাখো, নগদ প্রাপ্তি জাবেদায় যেই টাকাগুলো বাইরে থেকে আসবে, অর্থাৎ বিক্রয় করে আসবে বা কারো কাছ থেকে পাইলে, এই ধরনের লেনদেনগুলো এন্ট্রি হবে বা লেনদেন দিতে হবে। এই টাকাটা তুমি ব্যাংক হতে অফিসের জন্য 20,000 টাকা এবং ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা উত্তোলন করছো, তাহলে ব্যাংক থেকে তুলছো। এটা কার ব্যাংক? তোমারই তো ব্যাংক, তো তোমার টাকা তুমিই তুলছো। তাহলে এটা কি কোনো বাইরে থেকে আসছে? না, আমরা লিখতেছি নগদ প্রাপ্তি। আমি নগদ কারো কাছ থেকে পাইলে, এটা তো আমার টাকা, আমি পাইছি, সেজন্য এটা কিন্তু নগদ প্রাপ্তি জাবেদায় আসবে না। এরপরটা দেখো 18 তারিখ, ব্যবসায়ীর প্রয়োজনে মালিক কর্তৃক নগদ টাকা আনায়ন। আচ্ছা, ব্যবসায়ীর প্রয়োজনে মালিক কর্তৃক নগদ টাকা আনায়ন। মনে করো তোমার এই সোনালী ট্রেডার্সে তুমি 1 লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করছিলা। ব্যবসা বছরখানেক করার পর তুমি দেখতেছো আরও কিছু টাকা বাড়াতে হবে ওই ব্যবসায়িক লেনদেন বা ব্যবসা বাড়ানোর জন্য। সেই জন্য কী করছো, তুমি মনে করো মালিক, তুমি আরও পরে গিয়ে 40,000 টাকা দিছো। তাহলে 40,000 টাকা দিলে ব্যবসায়ী নগদ টাকা আসছে নাকি আসে নাই? অবশ্যই আসছে। এখন এটাকে একটু জাবাদা করি। এটা তো আমরা নগদের কলমে 40,000 টাকা লিখে দিব, ক্রেডিট নামটা বের করতে হবে না। এটা একটু জাবাদা করি। জাবাদা করলে কী হয়, ব্যবসায়ী টাকা আসলে কী করতে হয়, নগদান হিসাব ডেবিট, আর মালিক দিলে, মালিক যা দেয় সেটা কী করতে হয়, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে জাবাদাটা হলো কি, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে লিখি আমরা গিয়ে উত্তরে দেখি কি হলো। এখানে দেখো মূলধন হিসাব ক্রেডিট কয় তারিখ, 18 তারিখ আমরা মূলধন হিসাব ক্রেডিট লিখছি। দেখো ক্রেডিট নামটা। এরপরে কত টাকা আনছে মালিক, নগদে 40,000 টাকা আনছিল, সেজন্য নগদের কলমে 40,000 টাকা। নগদের কলমে প্রত্যেকটা টাকার অ্যামাউন্ট বসবে। তাহলে মূলধন হিসাব নিয়ে 40,000 টাকা নগদের কলমে লিখলাম। এরপরে দেখো তো এখানে মূলধন হিসাব আসছে, এখানে কোনো মূলধন নামে হিসাব আছে কিনা, নগদ বাট্টা বিক্রয় দেওয়া নাই। তাহলে না থাকলে কোন কলমে লিখবো গিয়ে, আমরা অন্যান্য কলমের করে গিয়ে লিখবো গিয়ে। আশা করি বুঝতে পেরেছ। এরপরটা আমরা দেখি এখন 18 তারিখ শেষ। এরপরে দেখবো আমরা 20 তারিখটা, ব্যাংকে জমা দেওয়া হলো 30,000 টাকা। এটাও কিন্তু আসবে না, সেটা আমি 12 তারিখের বেলায় বলে দিছি। আমার টাকা আমি জমা দিচ্ছি, আমার টাকা আমি তুলছিলাম 12 তারিখ, 20 তারিখে এসে আমার টাকা আমি জমা দিচ্ছি। তাহলে সেটা নগদ প্রাপ্তি জাবেদায় আসবে না, কারণ এই টাকাটা আমি কারো কাছ থেকে পাই নাই। এখন আমি জমা দিচ্ছি বুঝবো কেমনে, এখানে ব্যাংকে জমা দেওয়া হলো। তাহলে ব্যাংকে জমা দিলে কে জমা দিবে? কোনো ব্যক্তির নাম উল্লেখ আছে না। যদি বলতো করিম ব্যাংকে জমা দিছে, তাহলে ধরে নিতে করিমের কাছে পাইতে সে ব্যাংকে জমা দিছে, তাই না? কিন্তু এখন শুধু ব্যাংকে জমা দিয়েছে, কে জমা দিছে ধরে নিতে হবে তুমি গিয়েই জমা দিছো। তাহলে এই লেনদেনটা নগদ প্রাপ্তি জাবেদায় আসবে না। 22 তারিখটা কি বললো, চেকের মাধ্যমে বিজ্ঞাপন খরচ প্রদান 500 টাকা। এখন চেকের মাধ্যমে বিজ্ঞাপন খরচ প্রদান করলে টাকা আসছে নাকি চলে গেছে? প্রদান করছো, তার মধ্যে খরচ, তোমার দোকানে একটা বিজ্ঞাপন দিলা বা সাইনবোর্ড দিলা বা মাইকিং করে দিলা, তাহলে সে তার বিনিময়ে তাকে টাকা দিচ্ছে, তাহলে টাকাটা চলে গেছে। তাহলে আমরা চলে গেছে তো খুঁজতেছি না, আমরা খুঁজতেছি কোনটা, যে টাকাটা আমার আসছে। তাহলে 22 তারিখও আসবে না। এরপরে 27 তারিখ দেখি, জনাব নিলয় হতে 20,000 টাকার পাওনা 5% বাট্টায় আদায় করা হলো। তাহলে এই টাকাটা আমি পেয়েছি, কার থেকে পেয়েছি, নিলয় থেকে পেয়েছি। তাহলে এটা একটু জাবাদা করে দিই। তাহলে পাইলে ডেবিট, এখানে সব সময় নগদান হিসাব ডেবিট হবে, আমাকে শুধু ক্রেডিট নামটা বের করতে হবে। তাহলে এখানে হচ্ছে জাবাদাটা কি, নগদান হিসাব ডেবিট। এরপরও হচ্ছে এখানে 5% বাট্টা দিছি, বাট্টা হিসাব ডেবিট, কত টাকা, 1,000 টাকা। তাহলে নগদান হিসাব ডেবিট, বাট্টা হিসাব ডেবিট। এরপরে কার কাছ থেকে পাইছি, নিলয়ের কাছ থেকে। নিলয় নামও লিখতে পারি, অথবা আমি যার কাছে পাইতাম তার নাম প্রাপ্য হিসাব নামও লিখতে পারি। দেখো তো আমরা উত্তরে লিখছি কিনা। ক্রেডিট হিসাব করতে জাবাদাটা কি হচ্ছে তাহলে, নগদান হিসাব ডেবিট, বাট্টা হিসাব ডেবিট, আর নিলয় হিসাব ক্রেডিট অথবা প্রাপ্য হিসাব ক্রেডিট। এখন অ্যামাউন্টটা কত হবে, এখানে 20,000 টাকার মধ্যে আমি 5% বাট্টায় মাফ করে দিয়েছিলাম। তাহলে 5% কত পাইছিলাম, 1 নম্বরে 1,000 টাকা। তাহলে এখানে 20,000 টাকার মধ্যে 1,000 টাকা বাট্টায় চলে গেছে, আর পাইছি কত, আর 20,000 থেকে 1,000 চলে গেলে আর পাচ্ছে হচ্ছে আমরা 19,000 টাকা। তাহলে আমরা দেখি তো উত্তরে দিছি কিনা আমাদের কথা মতো। দেখো এখানে নিলয় 27 তারিখ, নিলয় হিসাব অথবা এখানে প্রাপ্য হিসাব দিতে পারো, ব্র্যাকেটে নিলয়, নগদের কলম অবশ্যই নগদ পাইছি কত, 19,000 টাকা। 19,000 টাকা কেন, 1,000 টাকা মাফ করে দিয়েছিলাম, সেটার নাম কি, বাট্টা। সেজন্য দেখো বাট্টার কলমে 1,000 টাকা এখানে বসাইছে। এরপরে হচ্ছে এখানে নিলয় বা প্রাপ্য নামে কোনো কলম আছে কিনা দেখো তো। এই দেখো দেনাদার, অর্থাৎ এখানে নিলয়কে
নিলয় নামও লিখতে পারি। এখানে দেনাদার দিলে সবচেয়ে ভালো হতো, দেনাদার বা প্রাপ্য হিসাব আর কি। দেনাদার যে কথা, প্রাপ্য হিসাব একই কথা। এখানে ধরলে এখানে দেনাদারের কলামে গিয়ে কত টাকা লিখছে, 20,000 টাকা। দেনাদারকে আমি যার কাছে টাকা পাইতাম সেটাকে নিলয়। আশা করি বুঝতে পেরেছ 27 তারিখটা। এরপর আমরা দেখি 29 তারিখ। 29 তারিখ কী হলো, ব্যাংক হতে সুদ মঞ্জুর কত টাকা, 500 টাকা। এখানে মনে রাখবে একটা বিষয়, ব্যাংক থেকে সুদ দিছে তোমাকে। ব্যাংক থেকে সুদ, মনে করো তুমি ব্যাংকে 1 লক্ষ টাকা রাখছো, সেখান থেকে তোমাকে প্রতি মাসে 500 টাকা করে দেয়। তাহলে এটা হচ্ছে সুদ মঞ্জুর, অর্থাৎ ব্যাংক সুদ দিছে। তাহলে 1 মাস পরে গিয়ে, মানে 1 লক্ষ টাকা রাখছো, 1 মাস পর গিয়ে 500 টাকা সুদ দিছে, অর্থাৎ লাভ দিছে, সেটা হচ্ছে 1,05,000 টাকা। এখন এই টাকাটা তুমি বাইরে থেকে পাইছো, আসছে না? অবশ্যই আসবে, কিন্তু ব্যাংকের সুদ ব্যাংকে বাড়ে। এটা একটু শেষ করি। ব্যাংকের সুদ কোথায় বাড়ে, ব্যাংকে বাড়ে, কিন্তু নগদ প্রাপ্তি যাবতে ব্যাংক নামে কোনো হিসাব নাই। তাহলে এই টাকাটা আমাকে নগদে পাইছি বলে ধরে নিতে হবে। তাহলে এর জাবাদাটা কী করতে পারি আমরা, ব্যাংক সুদ মঞ্জুর করলো নগদ প্রাপ্তির জন্য, জাবাদাটা করতে পারি ব্যাংক অথবা নগদান হিসাব ডেবিট, ব্যাংক অথবা নগদান হিসাব ডেবিট। আর হচ্ছে কি পাইলাম, সুদ পাইলাম, ব্যাংক সুদ। ব্যাংক সুদ পাইলাম, ব্যাংক সুদ আয়, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। এখন ক্রেডিট নামটা আমরা লিখি, দেখো তো লিখছি কিনা, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট নামটা লিখলো। তাহলে এখানে দেখো ব্যাংক নামে কোনো হিসাব নাই, তাহলে আমাকে ধরে নিতে হবে সেটা নগদ। নগদ পাইছি, সেজন্য এখানে নগদের কলামে দিয়েছে 500 টাকা। এখন ব্যাংক সুদ নামে দেখো তো এখানে নগদের কলাম দিলাম, নগদের সবগুলো বসবে। তাহলে ব্যাংক সুদ নামে আরেকটা কলাম বসাতে হবে না? এখানে দেখো তো কোনো কলাম আছে কিনা, ব্যাংক সুদ কলাম নাই, না গেলে অন্যান্য কলামে গিয়ে আমি লিখে দিব। এখানে মনে রাখবো প্রত্যেকটা এন্ট্রি 2 জায়গায় বসবে, কিছু কিছু এন্ট্রি 3 জায়গায় বসবে। প্রত্যেকটা এন্ট্রি 2 জায়গায় বসা একেবারে নগদে বাধ্যতামূলক। আজ যেই নাম আসবে সেই নামে বসাবো, আর না থাকলে অন্যান্য কলামের ঘরে গিয়ে আমরা বসাবো। আর একটা বিষয়, কিছু কিছু লেনদেন 3টা কলমও বসা। যেমন 27 তারিখের লেনদেনটা দেখো, আমরা 19,000 টাকা পাইছিলাম, সেটা নগদে পাইছিলাম, নগদে লিখছি। তাকে বাট্টা দিয়েছিলাম 1,000 টাকা, সেটা এখানে লিখলাম। আর টোটাল পাইতাম 20,000 টাকা তার কাছে, এখানে দেনাদারের কলমে আমরা 20,000 টাকা বসিয়ে দিলাম। আমাদের নগদ প্রাপ্তি জবাদা শেষ। এখন যোগফলটা করে দিলে হবে। এখানে সবগুলো যোগ করে দাও, যোগ করে এখানে হবে কিন্তু 99,500 হবে না, এখান থেকে 20,000 বিয়োগ করতে হবে। তাহলে এখানে হবে 79,500 টাকা, এখানে 7 হয়ে যাবে এটা। এরপরে এটা হয়ে যাবে 20,000। বাকিগুলো দেখো যোগফল নেমে দেওয়ার কোনো কাজ নাই। 20,000, এরপরে 40,500 যোগ করে দাও, 40,500। আর এগুলো সবগুলো যোগ করে দাও, 20,000, 40,000, 19,000 আর 500 যোগ করে 79,500 টাকা আসবে। আশা করি নগদ প্রাপ্তি জবাদা তোমরা বুঝতে পেরেছ। একটা বিষয় তোমাদের বড় রাখি, যখন আমরা বা আমার ক্লাসগুলো দেখবা তোমরা, আমি তো বুঝিয়ে দিয়ে থাকি, অনেক সময় বুঝাতে অনেক সমস্যা হয় অনেক স্টুডেন্টের, সেই বিষয়ে অনেক সময় খেয়াল করছি আমরা। বোঝানোর সময় অনেক সময় বুঝতে পারলাম, সেজন্য আমি বলবো ভিডিওটা শুরু করার সাথে সাথে তোমরা খাতা কলম নিয়ে বসে যাবা। প্রত্যেকটা লেনদেন আমি বোঝার সাথে সাথে তোমরা খাতায় করে ফেলবা, তাহলে তোমরা দেখবা সহজে বুঝতে পারতেছো। এখন আমরা দেখব ঘ নম্বর প্রশ্নটা কি বললো, 1 মাস 12, 22 ও 27 তারিখের লেনদেন নিয়ে একখানি 3 গড়া নগদান বই প্রস্তুত করা। আচ্ছা, 3 গড়া নগদান বই প্রস্তুত করার আগে 3 গড়া কি সেটা তো জানতে হবে। তোমরা আসলে জানো, আমি তবু একবার বলে দিই। 3 গড়া মানে যে নগদান বইতে 3 নগদ, ব্যাংক, বাট্টা এই 3টা হিসেবে তাকে 3 গড়া নগদান বই বলা হয়। আর যেটাতে নগদ এবং ব্যাংকের কলাম থাকে সেটাকে 2 গড়া নগদান বই বলা হয়। 3 হিসাব বিজ্ঞানের একটা কথা আছে, হিসাব বিজ্ঞানটা একদম সহজ। অনেকজনে বলে, তুমি দেখবা সায়েন্স রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট বলে হিসাব বিজ্ঞান একেবারে সহজ, আসলে ডেবিট, চলে গেলে ক্রেডিট, এটা কোনো হিসাব হলো নাকি। কিন্তু প্রত্যেক ক্ষেত্রে এই কথাটা না মিললেও নগদান বহির ক্ষেত্রে এই কথাটা মিলে যায়। অর্থাৎ নগদ টাকা আসলে আমরা ডেবিটে লিখব, নগদ টাকা চলে গেলে আমরা ক্রেডিট পাশে লিখব। এখন 3 গড়া নগদান বইয়ের কলামটা তো তোমাকে প্রথমে জানতে হবে। 3 গড়া নগদান বইতে কয়টি কলাম সেটা প্রথমে দেখে আসি। 3 গড়া নগদান বইতে টোটাল 14টা কলাম হয়, অর্থাৎ 7টা 14টা। তাহলে ডেবিট পাস কতটুক, এতটুক পর্যন্ত ডেবিট পাস, অর্থাৎ তারিখের আগ পর্যন্ত। সেখানে কি কি কলাম থাকে, তারিখ, প্রদানসমূহ, এদিকে থাকবে প্রদানসমূহ, বাউচার নং, এরপর থাকে খতিয়ান পৃষ্ঠা, বাট্টা, নগদ টাকা, ব্যাংক। এই 7টা কলাম এক পাশে ডেবিট পাশে হবে, সেম 7টা কলাম ক্রেডিট পাশে হবে। এতটুকু হচ্ছে ক্রেডিটের অংশ, এখান থেকে শুরু করে এটা ক্রেডিটের অংশ। এখানে শুধু চেঞ্জ হয় একটা জায়গায়, সেটা বাউচার নংয়ের জায়গায় এখানে রসিদ নং হবে, এখানে রসিদ নং হয়।
এতটুকু। এখন আমরা এটা বুঝে তোমরা কলামটা এঁকে ফেলো। আমি বললাম তোমাদের, আমি বুঝার সাথে সাথে তোমরা খাতা কলম নিয়ে বসে যাও, বসে অঙ্কটা করে দেখবে তো সহজে বুঝে যাচ্ছ। এখন আমরা দেখি 3 গড়া নগদান বইতে আরেকটা বিষয় একটু খেয়াল রাখো। 3 গড়া নগদান বইতে ধারে লেনদেন আসবে না। কী আসে না? যেগুলো ধারে লেনদেন, আমরা নগদ বই করতেছি, তাহলে সেখানে নগদ লেনদেনগুলো একমাত্র আসবে, এখানে কোনো ধারে লেনদেন আসবে না। আরেকটা লেনদেন আসে না, সেটা হচ্ছে কারবারি বাট্টা। কারবারি বাট্টা কোনটা? যে বাট্টাটা ক্রয় বিক্রয় করার সময় বাট্টা দিয়ে থাকে, সেটা এই নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না, অর্থাৎ হিসেবে আসে না এটা টোটালি। যেমন মনে করো বিক্রয় 1 লক্ষ টাকা, 5% বাট্টা ধরা হলো, বা 5% বাট্টায় বিক্রয় করা হলো, অথবা 5% কারবারি বাট্টায় 1 লক্ষ টাকার মাল বিক্রয় করা হলো। এখানে যে 5% দেওয়া আছে সেটা 1 লক্ষ টাকার উপর হিসাব করার পর মনে করো 1000 টাকা আসছে বা 5000 টাকা আসছে, সেই টাকাটা বাদ দিয়ে বাকি টাকাটা আমাকে নগদান বইতে দেখাতে হবে। আশা করি বুঝতে পেরেছ। তাহলে শুরু করি আমরা, চলুন। কোন কোন তারিখ? 1 তারিখ। 1 তারিখ কি বলে একটু দেখে আসি, উপরে কোনো লেনদেন আছে কিনা? নাই। 1 তারিখ এখানে নগদ টাকা 90,000 আর হচ্ছে 1,50,000 টাকা ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করা হলো। মনে করো এপ্রিল মাসে 1 তারিখ আসছে, যখন তুমি ডয়ারে বসছো, তো চেয়ারে বসছো, ডয়ারে দেখতেছো আছে 90,000 টাকা, কোনো লেনদেন হয় নাই কিন্তু ডয়ারে দেখতেছো, তোমার ডয়ারে দেখতেছো যে কত টাকা আছে, 90,000 টাকা আছে, ও ব্যাংকে স্টেটমেন্ট চেক করে দেখতেছে যে সেখানে 1,50,000 টাকা আসে। মানে 1 তারিখ সকালে গিয়ে তোমার ব্যবসায়ী বসছ, ডয়ার খুলে দেখতেছো যে 90,000 আর ব্যাংক আছে 1,50,000, এটা দিয়ে ব্যবসা শুরু করতেছো। তাহলে এই টাকাটা কিন্তু আগের, সেজন্য এটাকে বলা হয় ব্যালেন্স বিডি। দেখো এখানে মূলধন হিসাব দিয়ে দেখিয়েছে এই বইয়ে, এখানে ব্যালেন্স বিডি তোমরা দিতে পারবা। 1 তারিখ বলে ব্যালেন্স বিডি নগদ, এইটা নগদ কলামে ছিল কত হাজার টাকা, নগদে ছিল 90,000 টাকা, আর ব্যাংকে ছিল কত হাজার টাকা, আমার ব্যাংকে ছিল হচ্ছে 1,50,000 টাকা। আবার বলছি, এখানে মূলধনের কলামে কি দিতে পারবা? ব্যালেন্স বিডি দিতে পারবা। এরপরে এখানে নগদের এই কলামটা, নগদের কলামে লিখছি 90,000 আর ব্যাংকের কলামে কত টাকা? 1,50,000। আরেকটা বিষয় নগদ বই ক্ষেত্রে তোমরা খেয়াল রাখবা, এখানে এই নগদ কলামটা তোমার ক্যাশের ডয়ার মনে করো। এখন তোমার ক্যাশের ডয়ার, টাকা আসলে সেখানে জমা রাখো, টাকা আসলে সেখানে জমা রাখো। আর এই ব্যাংক কলামটা তোমার ব্যাংক অ্যাকাউন্ট মনে করো। ব্যাংক অ্যাকাউন্টে একটা চেক দিলে এখানে জমা হয়, চেক দিলে জমা হয়, কেউ জমা দিলে জমা হয়। এইটা থেকে আমরা আসলে এই দিকের নগদের কলামে লিখব, আর নগদ টাকা চলে গেলে ক্রেডিটের কলামে গিয়ে লিখব। আচ্ছা, 1 তারিখ তো আমাদের শেষ হলো। এখন আমরা দেখব কয় তারিখ? 5 তারিখ। কি বললো? মণিহারি ক্রয় কত টাকা? 500 টাকা। আমি অঙ্ক শুরু করার আগে বললাম নগদান বহিতে একটা কথা সত্য, টাকা আসলে ডেবিট, চলে গেলে ক্রেডিট। আমি শুধু চিন্তা করব টাকা আসছে নাকি চলে গেছে। আসলে ডেবিট পাশে নাম দিব আর চলে গেলে কি দিব? ক্রেডিট পাশে লিখে দিব, আর কোনো কাজ নাই। এখন মণিহারি ক্রয় করলে টাকা আসে নাকি চলে যায়? তোমার ব্যবসায়ের জন্য কাগজ কলম পেন্সিল তুমি ক্রয় করছো, ক্রয় করলে টাকা চলে যায়, চলে গেলে কোন পাশ? ক্রেডিট পাশে। কিসে গেছে? এখানে কোনো কথা উল্লেখ আছে? নগদে গেছে নাকি ব্যাংকে গেছে? কোনো কথা উল্লেখ নাই। তাহলে ধরে নিতে হবে আমার এটা নগদ টাকা থেকে গেছে। তাহলে ক্রেডিট পাশ দেখো, ক্রেডিট পাশে গেলাম। এই তারিখ 2024 সাল 5 তারিখ, কি নামে দিব? মণিহারি ক্রয়। আমরা যে হিসাবটা চিনি, আমরা মণিহারি নামে হিসাব চিনি, কিন্তু সেই হিসাবটা দিতে হবে। এখানে কি হিসাব আছে দেখো, মণিহারি একটা হিসাব, কিন্তু সেই হিসাবটা দিতে হবে। তাহলে মণিহারি ক্রয় দিলাম কত টাকা? 500 টাকা। কোথায় দিয়ে গেল? আমার নগদ ডয়ার থেকে। এটা নগদ ডয়ার মনে করো, সেজন্য নগদের কলমে লিখে দিলাম। খাতা কলমে লিখে ফেলো, দ্রুত দেখবো তো সহজে বুঝতে পারতেছো। তাহলে 2টা লেনদেন গেল, 1 তারিখ এবং 5 তারিখ। এরপরটা কি বললো? 12 তারিখ। 12 তারিখ কী করলো দেখি, ব্যাংক হতে অফিসের জন্য 20,000 টাকা এবং ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা উত্তোলন করা হলো। এখানে 2টা লেনদেন, এবং এর আগে এবং পরে। প্রথমে এটা করি, ব্যাংক হতে অফিসের জন্য 20,000 টাকা ব্যাংকে জমা দিলে এবং ব্যাংক থেকে উত্তোলন করলে ব্যবসার প্রয়োজনে সেটা কন্ট্রা হবে, অর্থাৎ 2 পাশে বসবে টাকার অ্যামাউন্টটা। কী বললাম? ব্যাংক থেকে টাকা উত্তোলন করলে এবং ব্যাংকে জমা দিলে ব্যবসার প্রয়োজনে হতে হবে, তাহলে তখন 2 পাশে হবে। আর যদি ব্যাংক থেকে তুলে বাসায় নিয়ে যায়, তাহলে আমরা নর্মালি যেভাবে করে আসলে ডেবিট, চলে গেলে ক্রেডিট, সেভাবে করব। তাহলে এইখানে ব্যাংক হতে অফিসের জন্য 20,000 টাকা উত্তোলন করছে। তাহলে
উত্তোলন করলে কয় পাশে বসবে? দুই পাশে। আমরা উত্তরে যাই, অফিসের জন্য উত্তোলন ধরে রাখো, তাহলে কোথায় যাব? এখানে উত্তরে দেখি, সহজে। এটা অনেক সময় ভুল করে ফেলে, এটা অনেকজন ভুল করে, আমরা সহজে বুঝে যাবো। দেখো আমরা দুই পাশে বসবে যখন, আমরা প্রথমে এই পাশটা হিসাব, ডেবিট পাশটা হিসাব করি। এটা হচ্ছে আমার ব্যাংক কলাম, এটা হচ্ছে নগদ কলাম। তাহলে ব্যাংক থেকে তুলছি না আমি, এই ব্যাংকের এই কলাম থেকে তুলে, অর্থাৎ ব্যাংক থেকে তুলে কোথায় রাখবো টাকাটা? আমি অবশ্যই নগদে রাখবো, সেজন্য আমি এখানে নগদে লিখছি। ক্লিয়ার কথা? আবার বলতেছি, আমি টাকাটা তুলছি কোথা থেকে? ব্যাংক থেকে। তাহলে এই কলামটা আমার হচ্ছে ব্যাংক। তাহলে এখান থেকে তুলে এনে আমি কোথায় রাখছি? নগদের কলামে রাখছি। তাহলে এখানে নগদের কলামে পাইছি, ডেবিট বিকে হিসাব করছি। এখন এই একটা হিসেবে বসায় ফেলছি একেবারে নির্ভুলভাবে, এখন ইজি হয়ে গেছে। এখন এদিকে নগদের কলামে বসাইছি, এদিকে নগদের কলামে বসালে ক্রেডিট পাশে গিয়ে আমি ব্যাংকের কলামে বসাবো। দেখো ব্যাংকের কলামে বসাইছি। এখন নাম দাও উল্টা, অর্থাৎ নগদে বসাইছি, দিব ব্যাংক হিসাব, আর এখানে ব্যাংকের কলামে বসাইছি, নাম দিব নগদান হিসাব। আর খতিয়ান পৃষ্ঠার করে সি, এখানে সি মানে কন্ট্রা, ক দিয়ে মাঝে মধ্যে সি দেয়, অর্থাৎ ইংলিশের সি দেয়। এটা দেখবে যে কোনো সময় খতিয়ান পৃষ্ঠার কলামে দিছে, আবার কোনো সময় দেখবে যে ব্যাংক হিসাব, অর্থাৎ এখানেও দেওয়া থাকে প্রদানের পাশে, হিসাবের পাশেও সি ব্র্যাকেট দিয়ে দেওয়া থাকে। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আরেকটা লেনদেন আছে, দেখো না বুঝলে এই কথাটা আবার রিপিট করে টেনে দেখো। আরেকটা কথা কি? ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা উত্তোলন করা হলো। এখানে এটা আরেকটা লেনদেন, এখানে ব্যক্তিগত প্রয়োজনও উত্তোলন করছে। কোথা থেকে তুলছিল? ব্যাংক হতে। তাহলে এটা ব্যক্তিগত প্রয়োজন যখন তুলছে, সেটা কি সে ব্যবসায়ী নিয়ে আসছে, নাকি সে সেটা তুলে তার বাসায় নিয়ে গেছে বা তার কাছে ইউজ করছে? অবশ্যই ব্যক্তিগত প্রয়োজন করলে তার ব্যাংকে দিবে না, সে তার বাসায় নিয়ে গেছে মনে করো। তো নিয়ে গেলে টাকা চলে গেছে না, চলে গেলে কোন পাশ? ক্রেডিট পাশ। ক্রেডিট পাশে গিয়ে কি লিখবো? উত্তোলন হিসেবে। এখানে হিসাব যেটা দেখবে সেটা দেখো, ক্রেডিট পাশে গিয়ে 12 তারিখ উত্তোলন হিসাব। কোথায় থেকে টাকাটা গেছিল? ব্যাংক থেকে, সেজন্য ব্যাংকের কলামে টাকাটা লিখছে, সেজন্য ব্যাংকের কলামে। শেষ লেনদেনটা। এরপরে যাই আমরা, আমাদের এখন 22 তারিখের লেনদেনটা। 22 তারিখ কী করলো? চেকের মাধ্যমে বিজ্ঞাপন খরচ প্রদান। এখানে হিসাব কোনটা? বিজ্ঞাপন খরচ, যেটা হিসাব পাবো সেটা বিজ্ঞাপন খরচ। তাহলে বিজ্ঞাপন খরচ প্রদান করলে কি টাকা আসে নাকি চলে যায়? চলে যায়। চলে গেলে কোন পাশ? ক্রেডিট পাশ। আমরা ক্রেডিট পাশে যাব, নাম দেব বিজ্ঞাপন হিসাব। এরপরে এখানে কিসের মাধ্যমে গেছে? চেকের মাধ্যমে। টাকাটা কিসের মাধ্যমে গেছে সেটা চিন্তা করব। চেকের মাধ্যমে। চেকের মাধ্যমে গেলে কোন পাশে যাব? চেকের মাধ্যমে গেলে কোথায় লিখবো? চেকের টাকা কোথায় থেকে যায়? আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে যায়। সেজন্য এখানে কি লিখছে দেখো, 22 তারিখ বিজ্ঞাপন খরচ হিসাব অথবা বিজ্ঞাপন হিসাব। টাকাটা কোথায় থেকে গেছিলো? ব্যাংক থেকে 500 টাকা গেছিলো, সেজন্য ব্যাংকের কলামে আমরা লিখছি। ব্যাংক থেকে কেন গেছে বুঝলাম, এখানে চেক কথা উল্লেখ আছে তাই। আমরা দেখি এখন এরপরে একেবারে লাস্ট আমাদের কোনটা বললো? 27 তারিখ। 27 তারিখ কী বললো? জনাব নিলয় হতে 20,000 টাকার পাওনা 5% বাট্টায় আদায় করা হলো। আদায় করা হলো মানে আমি পেয়েছি। পাইলে কোন পাশ? ডেবিট পাশ। ডেবিট পাশে যাব। কত তারিখ? 27 তারিখ। কী নাম দিব? নিলয় হিসাব অথবা প্রাপ্য হিসাব অথবা দেনাদার হিসাব। দেখো দিছে কিনা। ডেবিট পাশে আসলাম, দেখো 27 তারিখ নিলয় হিসাব। কত টাকা পাইছি? তার থেকে আমি পাচ্ছি হচ্ছে 20,000 টাকা, কিন্তু তাকে মাফ করে দিয়েছি 5%। 5% কত? আমরা ক নম্বরে বের করছি? 1,000 টাকা। 20,000 গুণ 5 সমান চিহ্ন, 20,000 গুণ 5 পার্সেন্টেজ দিয়ে সমান চিহ্ন টিপবে, তাহলে 1,000 টাকা চলে আসবে। তাহলে 20,000 টাকার মধ্যে তাকে আমি কত মাফ করে দিলাম? 500 টাকা, 1,000 টাকা মাফ করে দিলাম। বাকি টাকাটা আমি নগদ পাইছি, অর্থাৎ 19,000 টাকা পেয়েছি। সেজন্য আমি এখানে কীভাবে লিখছি দেখো, এখানে নিলয় হিসাব বাট্টা, অর্থাৎ মাফ করে দিয়েছিলাম 1,000 টাকা, আর টোটাল টাকা ছিল 20,000। তাহলে বাকিগুলো আমি নগদ পাইছি কত? 19,000 টাকা। এই দুইটাই মিলে 20,000 টাকা। আর কোনো লেনদেন নাই, আমাদের অঙ্কটা শেষ। দেখো এতটুকু পর্যন্ত আমাদের অঙ্কটা শেষ হয়ে গেছে। এখন আমরা যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ কীভাবে করবো? এটা তো অনেক সময় ভুল করে, তোমরা খাতায় করো অথবা সাথে সাথে ক্যালকুলেটর নাও আমার সাথে। এখানে নগদ কলাম যেটা আছে সেটা যোগ করব, এদিকে নগদ কলামের যে মানগুলো আসছে সেগুলো যোগ করব। দেখি এখানে যোগ করলে কত আসে। আমাদের হচ্ছে এখানে 90,000 টাকা, এর সাথে যোগ করতে হবে 20,000 টাকা। তাহলে 90,000 সাথে 20,000 যোগ করলে 1,10,000 টাকা। 1,10,000 সাথে যদি আমি 19,000 টাকা যোগ করি, 1,29,000 টাকা। তাহলে এখানে আসছে 1,29,000 টাকা। এটা মাথায় রাখবো। এখানে কত আসলে? 1,29,000 টাকা আমি এখানে লিখে রাখলাম। আচ্ছা, আমরা ক্যালকুলেটরে লিখি একটু। এখন আমরা
এই পাশে ডেবিট পাশে নগদ কলামটা যোগ করলাম। এখন ক্রেডিট পাশেটা যোগ করি। এখানে কত আছে? এখানে আছে নগদ কলামে দেখতেছি 500 একটা, আর নগদ কলাম এইটা একটু সিরিয়ালি বেশ কম সিরিয়াল করার সময় এইটা এখানে পাইছি। আর হচ্ছে এখানে কোনো টাকা নেই, কিন্তু এটা ব্যালেন্স সিডি পরে আসছে, এটা আমরা হিসাব করবো না, এটা পরে হিসাব করবো। এটা কিন্তু আমরা পরে হিসাব করবে, পরে পাইছি। এটা বের করতেছি, কীভাবে বের করছে সেটা আমি দেখাচ্ছি। এটা কিন্তু পরে আসছে, তাহলে নগদ পাশে আসছে কত? শুধু 500 টাকা। এখন আমাদের দুই পাশে সমান করতে হবে। তাহলে বড় কোন পাশে আসছিল? বড় আসছিল এই পাশে। এই পাশে নগদের কলামে পাইলাম অঙ্ক করে আমরা 29,000 টাকা। এই পাশে নগদের কলামে পাচ্ছি শুধু 500 টাকা। এই টাকাটা নয় কিন্তু, শুধু 500 টাকা। তাহলে আমার যেটা বড় সেটা আমরা দুই পাশে লিখে দিব। তাহলে নগদ কলামে এখানে 1,29,000 টাকা এখানে লিখলাম। এরপরে এখানেও নগদ কলামে গিয়ে 1,29,000 টাকা আমরা লিখে দিব। এখন এখানে শর্ট কত? এখানে যেটা শর্ট সেটা বের করতে, কীভাবে বের করবো? এই 1,29,000 টাকা থেকে এখানের যোগফলটা বিয়োগ করে দাও। এখানে যা ছিল তা বিয়োগ করে দাও। এখানে 500 টাকা ছিল শুধু, তাহলে 1,29,000 টাকা আমরা 500 বিয়োগ করে দেবো। আর কত আছে? 1,28,500 টাকা। দেখো বের হয়ে গেছে কিনা? 1,28,500 টাকা। এইটার নামই হচ্ছে এই বরাবর গিয়ে ব্যালেন্স সিডি। কী হবে? ব্যালেন্স সিডি হবে শর্টটা। এবং তারিখ হবে কোনটা? ওই মাসের লাস্টের তারিখ। এপ্রিল মাস যদি 30-এ হয়, এখানে অঙ্ক যে মাস দিয়ে শুরু করবো আর কি, সে মাস যদি 30-এ হয় 30 তারিখ হবে, আর যদি 31-এ হয় 31 তারিখ হবে। আশা করি বুঝতে পেরেছ। সেমভাবে আমরা ব্যাংক কলামটাও যোগ করব। ব্যাংক কলামে কত টাকা আসছে? এখানে 1,50,000। এখানে আর কোনো অ্যামাউন্ট নাই, কিন্তু 1,50,000 আসছে। আর এদিকে কত আছে? ব্যাংক কলামে যোগ করব। এখানে আসছে 20,000, 10,000 অর্থাৎ 30,000, আর এখানে আছে 500, 30,500। এই টাকাটা নয়। এখন এখানে আসছে 30,500, এখানে আসছে 1,50,000। বড় কোন পাশে? এই পাশে। বড়টা আমি দুই পাশে লিখে দেবো, 1,50,000, 1,50,000। এখন শর্ট কোন পাশে? শর্ট হচ্ছে এই পাশে। এই পাশে তো 1,50,000 আসছে না, আমি তো লিখলাম। এখন কীভাবে বের করবো শর্টটা? কত টাকা শর্ট? এই 1,50,000 থেকে এখানে 30,000 অর্থাৎ তিনটা যোগ করে 30,500 বিয়োগ দাও। তাহলে বিয়োগ দিলে বাকি টাকাটা আমাদের বের হয়ে যাবে। 1,50,000 বিয়োগ 30,500 কত আসে? 1,19,500। দেখো দিছে কিনা? 1,19,500 দিয়ে দিছে। এই দুইটার নামে কি? ব্যালেন্স সিডি। তারিখ হবে ওই মাসে লাস্টের তারিখ, অর্থাৎ যে মাসে অঙ্ক শুরু করছি বা অঙ্ক প্রশ্ন থাকবে সে মাসের লাস্টের তারিখ। 30 হলে 30, 31 হলে 31। এখন এই ব্যালেন্স সিডিটা কিন্তু এইখানে একেবারে অঙ্কের লাস্টে যে পাশে শর্ট হয়নি সে পাশে নিয়ে আসতে হবে উল্টা। অর্থাৎ এখানে ক্রেডিট পাশে আমাদের শর্ট হয়েছে, এই ক্রেডিট পাশে শর্ট হলে ডেবিট পাশে আনতে হবে। ডেবিট পাশে ব্যালেন্স বিডি দিতে হবে নাম। তারিখ দেবো কোনটা? এর পরের মাসের 1 তারিখ। অর্থাৎ এখানে যদি অঙ্ক এপ্রিল মাস দিয়ে শুরু না, এপ্রিলের পরের মাস কি বলতেছি ভাই? এটা হচ্ছে মে মাস হবে। বইতে একটা ভুল। এখানে হবে কোন মাস? মে মাস। মে মাসের কোন তারিখ? এর পরের মাস, অর্থাৎ এপ্রিলের পরের মাস। যে মাস আসবে সে মাসের পর মে মাসের 1 তারিখ দিয়ে ব্যালেন্স সিডি ওই অ্যামাউন্টটা বসে দেবে। এখানে যা ছিল নগদের কলম ছিল 1,28,500, আর ব্যাংক কলমে ছিল 1,19,500। এখানে বসে দিব আমরা। নগদের কলমে দিলাম 1,28,000, আর ব্যাংকের কলমে দিলাম এখানে 1,28,500, আর ব্যাংকের কলমে দিলাম 1,19,500। আশা করি বুঝতে পেরেছ। এবং বাট্টার কলমটা কিছুই করতে হয় না, ব্যালেন্স সিডি এবং বিডি বের করতে হয় না। আমরা যা আসবে তা লিখে দিব। 1,000 টাকা আসছে, 1,000 টাকা লিখে ক্লোজ। এরপরে এখানেও বাট্টার কলমে যা আসছে, এখানে তো কোনো টাকা আসে না, সেজন্য ক্লোজ করতে হয় না আর কি। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা এই অঙ্কটা যদি না বুঝো হাতে করো অবশ্যই তোমরা করতে পারবো। আমার সাথে সাথে তোমরা খাতায় করে ফেলো, অবশ্যই বুঝতে পারবো। এখন তোমাদের জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। কেন? তোমরা গাইড বই নিয়ে থাকলে দেখো 25 সালে কয়টা করে অঙ্ক আসছে এই অধ্যায় থেকে। আমি দেখলাম রাজশাহী বোর্ডও কিন্তু এই অধ্যায় থেকে 3টা অঙ্ক আসছে, এবং ঢাকা বোর্ডও এই অধ্যায় থেকে 3টা প্রশ্ন আসছে। সেজন্য তোমাদের জন্য অবশ্যই এই অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ। এই অধ্যায়টা আমরা 9-10 থেকে শিখে আসতেছি, এবং অঙ্কগুলো খুব দ্রুত করা যায়, ছোট ছোট অঙ্ক আসে। সেজন্য এই অধ্যায়টা তোমরা ভালো করে দেখো, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এখানের মধ্যে থেকে তোমরা হয়তো 30 নম্বরের আনসার বা প্রশ্ন পেতে পারো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।